হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 বেঙ্গলি বা CPS 1 নিয়ে আলোচনা করব। এখানে আমরা চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করব, যেটার ইতিমধ্যে আমরা পর্ব 1 ও পর্ব 2 আলোচনা করে ফেলেছি। প্রত্যেকটা পর্বের প্রশ্নগুলি তোমরা চ্যানেলে ভিজিট করলে অবশ্যই পেয়ে যাবে, সেগুলো অবশ্যই দেখে নেবে। আজকে আমরা চ্যাপ্টার 4 এর পর্ব 3 নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, 21 নম্বর প্রশ্ন, চবর্ণা পাঠ কাকে বলে? যখন কোনো কঠিন বস্তু বা প্রবন্ধ রচনাবলী থেকে বিচার বিশ্লেষণ করে অন্তর্নিহিত অর্থ পাওয়া যায়, এই ধরনের বিষয়বস্তু পাঠকে চবর্ণা পাঠ বলা হয়। কঠিন খাদ্যবস্তুকে যেমন চিবিয়ে চিবিয়ে তার রস আস্বাদন করতে হয়, এখানেও তেমনই কোনো কঠিন বিষয়বস্তুকে দীর্ঘ অনুশীলনের সাহায্যে আয়ত্ত করতে হয়। যে সমস্ত রচনার বিষয়বস্তুর প্রাধান্য থাকে সর্বাধিক, তবে বিষয়টি কিছু জটিল, সেখানে তার ভাবার্থ আয়ত্তকরণের জন্য আমরা এই পাঠের সাহায্য গ্রহণ করে থাকি। উদাহরণস্বরূপ রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের প্রবন্ধাবলীর অনুশীলনে এই পাঠের উপযোগিতা সর্বাধিক। অর্থাৎ যখন আমরা কোনো রচনা বা প্রবন্ধ বা বিষয়বস্তু পড়ি এবং সেই বিষয়বস্তুটি কিছুটা কঠিন এবং তার মধ্যে অনেক বেশি জটিল শব্দবন্ধনী ব্যবহার করা হয়েছে এবং সেই বিষয়টি হয়তো অনেক ক্ষেত্রে অতি সহজ সরল সাধারণভাবেও লেখা হয়ে থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা চবর্ণা পাঠের বিষয়টি গ্রহণ করে থাকি। এতদিন তোমরা রবীন্দ্রনাথের ক্লাস 11-এ পড়ে এসেছো হয়তো কর্তার ভূত নামক গল্পটি। এখানেও দেখবে যে অনেক কঠিন জটিল বিষয়টিকে একটা এখানে এই কর্তার ভূত নামক গল্পটিতে দেখবে যে রবীন্দ্রনাথের এই গল্পটির মধ্যে এমন হয়তো অনেক বিষয়বস্তু রয়েছে যেটা সাধারণ আপাত দৃষ্টিতে প্রথমবার যদি তুমি পড়ো তাহলে মনে হবে যে একটা অতি সামান্য ছোটদের গল্প, কিন্তু বিষয়বস্তু এইটার মধ্যেই যে কত জটিল বিষয়বস্তু তুলে ধরা হয়েছে, বর্ণনা করেছেন লেখক, সেটা যখন আমরা চবর্ণা পাঠকে অনুভব করে পড়ব তখনই বুঝতে পারবো। 22 নম্বর প্রশ্ন, সাধনা পাঠ কাকে বলে? কাব্য কবিতায় বিষয়বস্তুর চেয়ে কবির অনুভূতি উচ্ছ্বাস বেশি ধরা পড়ে, তাই কবিতায় রস বিশ্লেষণ বা রস আস্বাদনের কথা বা রস আস্বাদনের বড় কথা। কবিতা রচনাকালে কবিদের হৃদয়ে যে ভাব আবেগ সৃষ্টি হয়েছে তা সেই জগতে উপস্থিত হয়ে সেই বিষয়বস্তু উপলব্ধি করবে এবং কবির ভাব আবেগের সঙ্গে একান্ত অনুভব করা একমাত্র সাধনা পাঠের দ্বারাই সম্ভব। কোনো একটি কবিতা যখন কবি রচনা করেছেন সেই মুহূর্তে তার মনের মধ্যে কী প্রভাব পড়েছে, কী চলছে, তখন সাধনা পাঠের দ্বারাই অনুভব করা যায়। 23 নম্বর প্রশ্ন, অনুপূরক বা সম্পূরক পাঠ কাকে বলে? কোনো বিষয়বস্তু সম্পর্কে গভীরভাবে জানার জন্য শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ছাড়াও নানা সহায়ক গ্রন্থের সাহায্য নিতে হয়। এইসব গ্রন্থগুলিকে খুব সাবধানে ও বুদ্ধিমত্তার সাথে নির্বাচন করতে হয়। এই সব সহায়ক গ্রন্থ থেকে শিক্ষার্থীদের যে প্রয়োজনীয় জ্ঞান হয় তাকে অনুপূরক বা সম্পূরক পাঠ বলা হয়। অর্থাৎ আমরা যখন কোনো একটি বিষয়ের বইয়ের ক্ষেত্রে পাঠ্য বইয়ের সাথে সেই বইটির রেফারেন্স কোনো বই বা সহায়ক কোনো বই গ্রহণ করছি, সেইটার সাথে দুটোকে মিশিয়ে পড়ে তার মধ্যে থেকে একটা যথার্থ জ্ঞান উৎপাদন করছি, সেটাকে আমরা অনুপূরক বা সম্পূরক পাঠ বলি। 24 নম্বর প্রশ্ন, সমান্তরাল বা সমধর্মী পাঠ কাকে বলে? এর যে কোনো দুটো উপযোগিতা লেখো। পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত বিষয়বস্তু পাঠ্যপুস্তকের সীমিত কোনোটির মধ্যে অনেক সময় শিক্ষার্থীর কৌতূহল মেটাতে পারে না, সেই জন্য সমধর্মী বা একই ধরনের বই বিষয়বস্তু পড়ে সেই সম্পর্কে আরও কিছু জ্ঞান লাভ করার জন্য, সম্যক ধারণা লাভ করার জন্য অসম্পূর্ণতা আছে, সেই অসম্পূর্ণতাকে পূর্ণতা দানের জন্য সেই একই ধরনের পাঠ্য বই বা বই পড়তে হয়। এতে কোনো বিষয়বস্তু সম্পর্কে আমাদের একটি সম্পূর্ণ ধারণা করতে পারি। একে এই সমধর্মী বা সমান্তরাল পাঠ বলা হয়। ধরো কোনো একটি পুস্তকে কোনো একটি বিষয় বলা হয়েছে, কিন্তু সেই সম্পর্কে আরও বেশ কিছু শাখা বিষয় থাকতেই পারে যেটি সেই পুস্তকে ভালোভাবে লেখা নেই, কিন্তু আমরা তার জন্য আরও একটি অন্য পুস্তকের সাহায্য গ্রহণ করতে পারি এবং সেখান থেকে এই বিষয়টি সম্পর্কে আরও কিছু নতুন ধ্যান ধারণা আমরা জানতে পারি। এটাকেই আমরা বলছি সমান্তরাল বা সমধর্মী পাঠ। সমধর্মী পাঠের প্রধান উপযোগিতাগুলি হলো বা সুবিধাগুলি হলো: 1. সমধর্মী পাঠের মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে সম্যক ধারণা লাভ হয়, বিষয়বস্তুর জ্ঞান সম্পূর্ণ হয়, জ্ঞানের সম্পূর্ণতা অর্জন করে, শিক্ষার্থীদের মধ্যে একঘেয়েমি দূর হয়। মানে কোনো একটি বিষয় সম্পর্কে সেই বিষয়টি সম্পর্কে শুধু পড়লে একটি বইয়ের মাধ্যমে আবদ্ধ থাকলে একঘেয়েমি এসে যায়, কিন্তু সেই বিষয় সম্পর্কে আরও একটু অন্য বইয়ের সহায়তা নিয়ে সেই বিষয় সম্পর্কে আরও কিছু ধ্যান ধারণা আমরা যখন জানতে পারি তখন সেটি আমাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। সেই সাথে শিক্ষার্থীদের মধ্যে অতিরিক্ত পাঠের অভ্যাস তৈরি হয়, সেই সাথে পঠন দক্ষতা বাড়ে। এখানে প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ এবং এগুলো প্রত্যেকটি 2 অথবা 7 নম্বরের পাঠ প্রশ্ন হিসাবে 4 ও 3 হিসাবে আসতে পারে। এরপরে 25 নম্বর প্রশ্ন, আদর্শ পাঠের বৈশিষ্ট্য কী? ভাষা ও সাহিত্যের সার্থক ব্যবহার ও উপলব্ধি অনেকাংশে পাঠের উপর নির্ভর করে।
কাজে সরব পাঠ ও নীরব পাঠের আলোচনা প্রসঙ্গে আদর্শ পাঠের বৈশিষ্ট্যগুলি জেনে রাখা অত্যন্ত আবশ্যক। সাধারণত আদর্শ পাঠের 4টি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করে থাকি। প্রথমটি হচ্ছে নির্ভুলতা। নির্ভুল ও সঠিক পাঠ করাই আদর্শ পাঠের অন্যতম বৈশিষ্ট্য। সরব পাঠের উচ্চারণকালে উচ্চারণ হবে নির্ভুল। পাঠের কোনো শব্দ বাক্য বাদ যাবে না। শব্দের যে ঝোঁক তার বিষয়টি লক্ষ্য রাখতে হবে। সহজ, শান্ত, ছন্দময়, স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণ সহকারে এবং ছন্দ ও জ্যোতিচিহ্নের যথার্থ ব্যবহারের সাহায্যে পাঠ করতে হবে। নীরব পাঠের ক্ষেত্রে প্রত্যেকটি শব্দের প্রতি মনোযোগ না দিলেও অর্থ উপলব্ধির জন্য প্রয়োজনীয় শব্দগুলির প্রতি দৃষ্টি রাখা আবশ্যক। মূলত নির্ভুলতা মানে প্রত্যেকটা শব্দ, অর্থ, বাক্য যেন যথার্থভাবে সুস্পষ্ট উচ্চারণ সহযোগে করা হয়, নির্ভুল উচ্চারণের সহযোগে করা হয়। সেখানে যে ছন্দ, রীতি, স্পষ্ট উচ্চারণ হয়, জ্যোতিচিহ্নের ব্যবহারের ক্ষেত্রে যেন দাড়ি, কমা ইত্যাদির ক্ষেত্রে যেন থামা হয় ইত্যাদির প্রতি দৃষ্টি রাখা আবশ্যক। দ্বিতীয় হচ্ছে গতিশীলতা। পাঠে যথার্থ গতি বজায় রাখতে হবে। আদর্শ পাঠের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো খুব ধীরে বা খুব দ্রুত গতিতে পড়া উচিত নয়। 3 নম্বর হচ্ছে উপলব্ধি। কোনো বিষয়বস্তু পাঠ করে তাকে সম্পূর্ণরূপে উপলব্ধি করাই আদর্শ পাঠের অন্যতম বৈশিষ্ট্য। কাব্য সাহিত্যের বিষয়বস্তু হৃদয়ঙ্গম না হলে, তার রস আস্বাদন না করতে পারলে সেই পাঠ যথার্থ হয় না। যে কি পড়ছো সেটা পড়ার সাথে বুঝতে হবে যে হ্যাঁ আমি এইটা পড়লাম, এইটা পড়ে এই বিষয়টা পড়ে আমার এই বিষয়টার মূল ধারণা আমি সুস্পষ্টভাবে অন্য কাউকে বুঝিয়ে দিতে পারবো। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অভিব্যক্তি। পাঠ বা কাব্য সাহিত্যের মধ্যে অন্তর্ভুক্ত যে আবেগ, অনুভূতি ও উপলব্ধি রয়েছে সেই সব কিছু সরব ও নীরব পাঠের মধ্যে দিয়ে পাঠকের হৃদয়ঙ্গম হতে হবে। মানে যে অভিব্যক্তিটা বোঝানো হয়েছে সেটা যখন তুমি পড়ছো, সরব পাঠ করছো, তখন সেটা যেন যে শুনছে পাঠটা তাদের কাছেও পৌঁছায়, এবং যখন তুমি নীরব পাঠে করছো তখনও যেন সেই অভিব্যক্তিটা তুমি অনুভব করতে পারো, সেটা দেখতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে সুসংগত বা পুঙ্খানুপুঙ্খ পাঠ কাকে বলে। কাব্য সাহিত্যের এমন কিছু অংশ আছে যেগুলো যথার্থ মনোযোগ সহকারে খুঁটিয়ে বিচার ও যুক্তি দিয়ে না পড়লে বিষয়বস্তু বোধগম্য হয় না। তা পাঠক সাহিত্যের আস্বাদন থেকে বঞ্চিত হয়। একে সুসংহত বা পুঙ্খানুপুঙ্খ পাঠ বলা হয়। এখানে বলছে এমন কিছু কাব্য বা সাহিত্য আছে যেগুলি প্রত্যেকটা লাইন বাই লাইন, প্রত্যেকটা শব্দর সাথে শব্দ যোগ করে না পড়লে সেটা ভালোভাবে বুঝতে পারবে না। সেই জন্য তখন আমাদের পুঙ্খানুপুঙ্খ পাঠের প্রয়োজন হয়। এরপরে 27 নম্বর প্রশ্ন, ব্যাপক বা বিস্তৃত পাঠ কাকে বলে। কোনো বিষয়বস্তুকে মোটামুটি 2-1 পড়ে রস আস্বাদনের সঙ্গে বিষয়বস্তুও আয়ত্ত হয় তাকে বিস্তৃত পাঠ বলে। যেমন গল্প বা উপন্যাস পড়ে তার মূল কাহিনী বা বিষয়বস্তু অথবা কোনো বর্ণনা নির্ভর কবিতা পড়ে বিষয়বস্তু সম্পর্কে অবহিত হওয়া বিস্তৃত পাঠের প্রধান উদ্দেশ্য। কোনো বিষয়বস্তু সম্পর্কে 2-1 পড়লে সেই বিষয়বস্তু সম্পর্কে একটি ধারণা তৈরি হয় বা সেই বিষয়বস্তুর মূল কাহিনী বা বিষয়বস্তুটি কী সেটি বুঝতে পারা যায়। এটাকে বিস্তৃত বা ব্যাপক পাঠ বলা হয়। এরপর হচ্ছে আমাদের লিখন দক্ষতা। লিখন দক্ষতা বলতে কী বোঝো? নিজের মনের ভাবকে লিখিত ভাষার মাধ্যমে যথার্থ বর্ণ, শব্দ, বাক্য ব্যবহার করে সুস্পষ্ট ও সুন্দর রূপদান করে পরিবেশন করাকে লিখন দক্ষতা বলা হয়। কথনের মতো মনের ভাব প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হলো লিখন। লিখনের মাধ্যমে মানুষ অতি সহজে নিজের মনের স্বতঃস্ফূর্ত ভাব, অনুভূতি, কল্পনা, অভিজ্ঞতা, জ্ঞান বা অন্যের রচনা সম্পর্কে নিজস্ব মতামত স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ পায়। আর এই লিখন দক্ষতা বিকাশের জন্য প্রয়োজন হলো সুষ্ঠু অনুশীলন। নিজের মনের ভাবকে যথার্থভাবে বর্ণ, শব্দ, বাক্য ব্যবহার করে সুস্পষ্ট সুন্দরভাবে লিখে অন্যের কাছে প্রকাশ করে এবং নিজের অভিজ্ঞতা, অনুভূতি, জ্ঞান, কল্পনাগুলোকে অন্যের সামনে তুলে ধরা এবং সেগুলো বুঝতে তাকে সাহায্য করে, সেটাকেই আমরা বলছি যে লিখন দক্ষতা। এরপরে 29 নম্বর প্রশ্ন হলো সুন্দর হাতের লেখা শিক্ষাদানের যে কোনো 5টি উপায় উল্লেখ করো। সুন্দর হাতের লেখা শিক্ষাদানের জন্য গুরুত্বপূর্ণ উপায় হলো 1. মেরুদণ্ড সোজা করে লেখার অভ্যাস তৈরি করতে হবে। শিশুকালে যখন ছোটো বাচ্চাদের লেখানোর অভ্যাস তৈরি করতে হবে সেই সময় তাকে মেরুদণ্ড সোজা করে লেখার জন্য বলতে হবে। 2. লেখার সময় কাগজে সব সময় চোখ ও মুখ বরাবর লম্বভাবে অর্থাৎ সোজাভাবে থাকবে। কোনো কিছু লেখার সময় পুরো হাতটাই বাম থেকে ডান দিকে ধীরে ধীরে সরে যাবে। 4. লেখার সময় স্লেট বা খাতা থেকে অন্তত 1 ফুট দূরত্বে চোখ রাখতে হবে। 5. খুব জোরে কলমের ডগা ধরে লেখা যাবে না। 6. লেখার সময় ধীরে ধীরে লেখার অভ্যাস থেকে ক্রমশ দ্রুততা আনতে হবে। 30 নম্বর প্রশ্ন, লিখন দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা উল্লেখ করো। লিখন দক্ষতা অর্জনের বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় বিষয়। হাতের লেখার মাধ্যমে শিক্ষার্থী ভাষা ব্যবহারের কৌশল আয়ত্ত করতে শেখে এবং দ্রুত ও নির্ভুল ভাষা প্রয়োগে দক্ষতা প্রাপ্ত করে ও স্পষ্ট হাতের লেখা শিক্ষার্থীদের উৎসাহিত করে বিভিন্ন
বর্ণের গঠনশৈলী সম্পর্কে ধারণা লাভ করতে। লেখার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে চিন্তা শক্তি, কল্পনা শক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটে। নিয়মিত লেখা চর্চায় শিক্ষার্থীদের যেমন ভাষাগত ধারণা দেয়, তেমনি তাদের সাহিত্যের প্রতি অনুরাগ সৃষ্টি হয়। সেই সব কারণে লিখন দক্ষতা অত্যন্ত প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ বিষয়। 31 নম্বর প্রশ্ন, ভালো হস্তাক্ষরের 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভালো হস্তাক্ষরের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো: 1. লিখিত অক্ষরগুলি যেন স্পষ্টভাবে লেখা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বিশেষ করে যুক্তবর্ণ লেখা এছাড়া একটি শব্দের ও বাক্যের মধ্যে যেন নির্দিষ্ট পরিমাণ ফাঁক থাকে এবং ছেদ ও জ্যোতিচিহ্নের ব্যবহার যেন যথার্থ হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। 2. লেখার মধ্যে যেন সরলতা ভাব বজায় থাকে, জড়িয়ে লেখার প্রবণতাকে বাদ দিতে হবে। 3 হচ্ছে প্রত্যেকটি অক্ষরের আকার যেন সমানরূপী হয় সেদিকে খেয়াল রাখতে হবে। অক্ষরগুলি যেন ছোট বড় না হয় সেদিকে নজর রাখতে হবে। সেই জন্য বিশেষ রুল টানা বা খোপ খাতায় প্রথমে লেখার অভ্যাস তৈরি করতে হবে। কোনোটা ছোট, কোনোটা খুব বড় এরকম লেখা যাবে না, সেগুলি যেন একই মাপের হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। 4 হচ্ছে যথাসম্ভব দ্রুত লেখার অভ্যাস করানো জরুরি, সেই সাথে নজর রাখতে হবে অক্ষরগুলি যেন যথার্থ এবং সুন্দর লেখা হয়। এরপরে আমাদের 32 নম্বর প্রশ্ন, কথন ও লিখনের মধ্যে পার্থক্য লেখো। কথন ও লিখনের মধ্যে পার্থক্য: 1. লিখন বর্ণকেন্দ্রিক কিন্তু কথন ধ্বনিকেন্দ্রিক। লিখন আমরা লিখে প্রকাশ করি কিন্তু কথন আমরা মুখে বলার মধ্যে প্রকাশ করি। 2. লিখনের রূপ বা ছাঁচ প্রায় একই রকম হয়ে থাকে কিন্তু কথনের ভঙ্গিমা মানুষ ক্ষণে ক্ষণে পরিবর্তন করতে পারে এবং ভঙ্গিমা অনুযায়ী বা এক একটা শব্দের প্রতি কী ধরনের স্বর ব্যবহার করছে, স্বরের ওঠানামা ব্যবহার করছে, সেগুলোর মাধ্যমে আমরা সেই বিষয়টিতে কথকের যে বলছে তার অনুভূতিগুলো অনুভব করতে পারি। 3 হচ্ছে লিখন একটি জটিল প্রক্রিয়া, এতে বানান, ছেদ, জ্যোতিচিহ্ন নানা কিছু মেনে লিখতে হয়, তবে কথন বা বলার সময় এত কিছু ভাবতে হয় না। 4. লিখন সবসময় ব্যাকরণ মেনেই হয় কিন্তু কথনের সময় ব্যাকরণ তেমন প্রয়োজন হয় না। 5 হচ্ছে লিখন অধিক সময় সাপেক্ষ ও অনুশীলনের মাধ্যমে অর্জন করতে হয়, কথনে অনেক কম সময় সাপেক্ষ এবং স্বাভাবিকভাবে অর্জিত হয়ে থাকে। এই ছিল আমাদের 4th চ্যাপ্টারের তৃতীয় পর্ব এবং এখানে আমাদের এই 4th চ্যাপ্টারটা সম্পূর্ণরূপে সমাপ্ত হলো। এখানে উল্লেখ করে এই 32টা প্রশ্ন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং বাকি পর্বগুলির ক্লাস তোমরা অবশ্যই চ্যানেলে ভিজিট করলে পেয়ে যাবে।